সকাল প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টার পিসিটিসি থেকে বলছি। আমাদের আজকের ক্লাসের এটা একটা প্রথম ক্লাস, 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স চারুকলার। আমাদের বৈদ্যুতিক কারণে একটু সমস্যা হচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি এটা রেকর্ড করে যাতে আপনারা দেখতে পারেন। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার পরিচয় হচ্ছে, আমি অজয় কুমার দত্ত, বর্তমানে নোয়াখালী জেলা স্কুলে আছি। আমি চারুকলায় এমএ করেছি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, আর সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম থেকে আমি বিএফএ করেছি, চারুকলায় ব্যাচেলার ডিগ্রি। এখন সিনিয়র টিচার, নোয়াখালী জেলা স্কুলে আছি। যারা ইতিমধ্যেই আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এটা যেহেতু বিভিন্ন সময়, যে কোনো সময় দেখা যাবে, সেই জন্য এটা আপনারা যাদের ইন্টারনেটের সমস্যা তাদের জন্যই শুধু এটা, কিন্তু যতদূর সম্ভব আপনারা যদি লাইভে অংশগ্রহণ করেন সেটাই সবচেয়ে ভালো। আর ইভেন্টটা পরে যখন এটা আপলোড দেওয়া থাকবে গ্রুপে, তখন আপনারা বিভিন্ন রকম কমেন্ট, বিভিন্ন রকম প্রশ্ন থাকলে আপনারা ওখানে করবেন, আমরা ওগুলি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তার উপর ভিত্তি করে আপনাদের উপস্থিতিটাও নির্ণয় করা হবে, কারণ এখানে উপস্থিতি একটা বিরাট ব্যাপার। চারুকলা শিক্ষার গুরুত্ব, চারুকলা শিক্ষার একটা গুরুত্ব হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে চারুকলাটা যখন আমরা দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, সেই ও লেভেল থেকে একদম নিচের থেকে ও লেভেল 12 ক্লাস পর্যন্ত এদের চারুকলাটা কম্পালসারি সাবজেক্ট থাকে, কারণ এটা এমন একটা মৌলিক সাবজেক্ট, এর মাধ্যমে বাচ্চাদের সৃজনশীলতার বিকাশ খুব বেশি এবং ভালোভাবে হয়, অন্য কোনো বিষয়ে তেমন হয় না। এই জন্য বাচ্চাদের চারুকলা শিক্ষার একটা বিরাট গুরুত্ব আছে। চারুকলা শিক্ষার গুরুত্বের মধ্যে দুটা দিক আছে। একটা হচ্ছে যে এখন আপনাদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের দিকটা, মানে শিক্ষকের দিক। চারুকলা শিক্ষার গুরুত্বের শিক্ষকের দিকের মধ্যে আছে যেমন আপনার চারুকলা শিক্ষকের দক্ষতার গুরুত্ব। আপনি বাচ্চাদের যখন ক্লাসে যাবেন, ক্লাসে নিয়ে যাবেন, তখন আপনার যে দক্ষতা আছেই, এই বিষয়ের প্রতি যে আপনার জ্ঞান আছে, এটা তো বাচ্চারা কিন্তু যদি বুঝতে পারে যে আপনি এই বিষয়ে কিছুই জানেন না, তখন কিন্তু আপনার ক্লাস নিতে অনেক সমস্যা হবে। এই জন্য দক্ষতার উপর একটা গুরুত্ব আছে। এই জন্য, আর তাছাড়া এটা স্কুল পর্যায়ে এমন একটা সিলেবাস, এটাতে চাকরি করার জন্য একদম চারুকলায় ডিগ্রি পাস করতে হবে এমন কোনো কথা নেই। 1 বছরের ট্রেনিংটা যদি ঠিকমতো করেন, ওখানে যে সিলেবাস দেওয়া আছে এনসিটিভির, সেটা আপনাদেরকে পরবর্তী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপলোড দেওয়া হবে, রুটিন দেওয়া হবে। এগুলি যদি আপনারা ঠিকমতো ফলো করেন, তাহলে আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে তাত্ত্বিক দিক। আপনারা যেহেতু সবাই ডিগ্রি পাস করে ফেলেছেন, তাহলে তাত্ত্বিক দিক নিয়ে আমরা বেশি ভাববো না। আমরা ভাববো মানে তাত্ত্বিক দিকটা আপনারা ফলো করবেন এবং সেই অনুযায়ী আপনারা ওই বিষয়টা অতটুকু পরিমাণেই পড়াশোনা করে জেনে নেবেন। কারণ এখন তো অবাধ তথ্য প্রযুক্তির যুগ। অবাধ তথ্য প্রযুক্তির যুগে আসলে কোনো, বিশেষ করে আপনাদের বয়সী কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই। এই জন্য শিক্ষার্থীদের, এই জন্য প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা ব্যতিক্রম যোগ্যতায় পারদর্শী হবে। যেমন আমি একটা নোট নিয়েছি, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে চারুকলায় আর্টস অ্যান্ড ক্রাফটস, কলা হচ্ছে যে আর্ট, আর একটা হচ্ছে যে আর্টস অ্যান্ড ক্রাফটস হচ্ছে যে এই চারু ও কারুকলা, কারণ এখানে কারুকলার একটা বিশেষ দিক আছে। আপনারা যখন যোগ্যতায় পারদর্শী হবেন, তখন আপনারা দক্ষতায় আত্মনির্ভরশীল শক্তির উৎস খুঁজে পাবেন। একটা বাচ্চাদের মধ্যে কী ধরনের দক্ষতা আছে, তারা
কাগজ দিয়ে কি বানাতে পারে, মাটি দিয়ে কি বানাতে পারে, তারপরে সে ছবি আঁকতে রং ব্যবহার করে, এগুলি আপনারা ভালো করে অবজার্ভ করতে পারবেন যদি ঠিকমতো কোর্সটা শেষ করতে পারেন। তারপরে শিল্পকলার ব্যবহারিক চর্চা দ্বারা আলো ছায়ার গুরুত্ব, মানে একটা কাজ করতে গেলে যে লাইট অ্যান্ড শেডের ব্যবহার, এগুলি অনেক ধরনের ব্যাপার আছে, এগুলি আপনারা এই ইসের থেকে। তারপর ভাস্কর্য, মানে একটা বাচ্চারা হাঁটতে চলতে ফিরতে কত রকম শিল্পকর্ম বাচ্চারা দেখে, এগুলি তাদের মধ্যে কোনো ধরনের থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল যার মধ্যে শুধু নাই, এই কোনো শিল্পবোধ নাই, সে কী করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে ঘুরলো ফিরলো, ঘুরে ফিরে সে ওই খালি ওই ছেলে মেয়েদের ঘোরাফেরা, বড় বড় বিল্ডিং টিল্ডিং দেখে সে চলে আসলো। কিন্তু তার মধ্যে যদি সত্যিকারের শিল্পবোধ থাকে, দেখা যাবে সে অপরাজেয় বাংলার সামনে গিয়ে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা তাদের সামনে ফুটে উঠেছে, তারপর টিএসসির সামনে যেই বিশাল অনেক ভাস্কর্যগুলি আছে সেগুলি তারা দেখছে। এইগুলি তাদের ভিতরে জাগ্রত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। চারুকলা শিক্ষকের দক্ষতার গুরুত্ব একটা বিরাট ব্যাপার, শিক্ষকের দক্ষতা থাকতেই হবে। সেটা যে সেটা ওই আপনাদের এই দক্ষতার জন্যই যেমন ছিল প্রাগৈতিহাসিক সময় থেকে বর্তমান সময় পর্যন্ত। অ্যানশিয়ান আর্ট বলছে এখানে, সিলেবাসে লেখা আছে অ্যানশিয়ান আর্ট। অ্যানশিয়ান আর্ট মানে প্রাচীন শিল্পকলা। এটা 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 বিভিন্ন সময় এই তাত্ত্বিক দিকগুলি আপনাদের যে সিলেবাসে আছে এবং আপনারা অনলাইন থেকে নিয়ে বিষয় অনুযায়ী বিভিন্ন করবেন। আর বিভিন্ন সময় ক্লাস করতে গেলে যখন লাইভ ইভেন্টে ক্লাস হবে তখন যদি কেউ প্রশ্ন করার সুযোগ দেয়, না থাকলে মেসেঞ্জারে আপনারা কমেন্ট অপশানে গিয়ে ওখানে আপনারা কমেন্ট করবেন, তাহলে তার উপর ভিত্তি করে পরবর্তীতে ক্লাস নেওয়ার সময় আমরা ওইটাকে রিকভার করার চেষ্টা করে দিব, বিশেষ করে আমার এই সাবজেক্টে। তাই আজকের বিষয় আসলে মূলত হচ্ছে যে আমরা আজকের যে বিষয়টা পড়াবো, আমি এখন বিষয়তে চলে যাই। আমার পরিচয় হলো, আপনাদের কি যোগ্যতা দরকার সেটাও আমার বলা হলো, আবার বাচ্চাদের ক্ষেত্রে আপনার যোগ্যতা কী জন্য দরকার, বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা কী কাজ করবে সেটাও বলা হলো। আজকের বিষয় হচ্ছে আমাদের প্রাচীন শিল্পকলার ইতিহাস, হিস্টোরি অফ অ্যানশিয়ান আর্ট। আমি বাংলাতেই লিখি, এটা হচ্ছে প্রাচীন শিল্পকলার ইতিহাস। এটা হচ্ছে হিস্টোরি অফ অ্যানশিয়ান আর্ট, এটা আপনাদের ইসে আছে। এই প্রাচীন শিল্পকলার ইতিহাসটা কেমন, প্রাচীন এটা শিল্পকলাই বা কেন? আসলে মানুষ, আমরা জানি যে পৃথিবীর যুগে যুগে যখন মানুষ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, পৃথিবীতে যখন দেখা গেছে, তখন তারা প্রথমেই তো আধুনিক মানুষ হিসেবে আসে নাই। তারা বনে বাজারে ঘুরে বেড়াতো, তারা এই গুহায় বসবাস করতো, তারা প্রথমত পশুপালন শিখেছে, তখন তারা সমভূমিতে নেমে এসেছে। সমভূমিতে নেমে আসার পরে তারা এই সমভূমিতে যেখানে পশুর চারণভূমি আছে, যেখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মে, বিশেষ করে নদীর মোহনায়, সমুদ্রের পাশে নদী যেখানে মিশেছে সেখানে প্রচুর পলি জমে, এবং সেই জায়গায় আমরা দেখি যে পৃথিবীর বড় বড় সভ্যতাগুলি সেখানেই গড়ে উঠেছে নদীর মোহনাতে। ঠিক আমরা যদি গ্রিক সভ্যতার কথা বলি, পুরোটাই ভূমধ্যসাগরীয় এলাকার মধ্যে গড়ে উঠেছে। তারপরে আমরা পরবর্তী ইটালিতে যে আমরা ইউরোপীয় সভ্যতাগুলিও যদি ধরি, আমরা এটাও আমাদের বিভিন্ন নদীর মোহনায় গড়ে উঠেছে। চীন সভ্যতা হোয়াংহো নদীর পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে। তারপরে নীল নদীর তীরে গড়ে উঠেছে আমাদের সেই পিরামিডের দেশ মিশরের সেই মিশরীয় সভ্যতা। তারপর আমাদের যে ইউফ্রেটিস টাইগ্রিস নদী, যেটাকে আমরা আরবিতে বলে দজলা ও ফোরাত নদী, এর পাশে গড়ে উঠেছে মেসোপটেমিয়া সভ্যতা বা পারস্য সভ্যতা, এটাকে মেসোপটেমিয়া সভ্যতা। এগুলি সবই আজকে থেকে 7-8 হাজার বছর আগের। সবচেয়ে পুরাতন হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরেই এই জিনিসগুলি আস্তে আস্তে, এটা আমরা পরবর্তীতে আসবো। কিন্তু তার আগে আমাদের যেই মানুষ যে গুহায় বসবাস করত, সেই গুহা বসবাসকারী মানুষরা যে বিভিন্ন রকম শিল্পকলার চর্চা আমরা এখন বলছি, তারা কি আদৌ শিল্পকলার জন্য তারা কাজটা করেছে, নাকি তারা জীবনের প্রয়োজনেই শিল্পকলা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পরবর্তী ব্যাপার। কিন্তু যখন আজকে থেকে এই গত শতকে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্স, তারপরে স্পেন,
তারপর এরকম আরও কয়েকটা দেশে, বাংলাদেশ এইসব আছে, আমাদের এই ভারত উপমহাদেশেও আছে। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন গুহাবাসী মানুষরা যে গুহায় বসবাস করতো তার কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। ওখানে মানুষের হাড়গোড় পাওয়া গেছে, ওখানে জীবজন্তুর হাড়গোড় পাওয়া গেছে, মানুষ যে খেত জীবজন্তু। তারপরে ওখানে এই বিভিন্ন রকম পাওয়া গেছে, ওই যে কি বলে প্রথম প্রস্তর যুগে, যেটাকে আমরা প্রস্তর যুগ বলি, প্রথম প্রস্তর যুগে যে তারা যে এই বিভিন্ন পাথর খণ্ডগুলিকে পরিষ্কার ধার করে পশুকে শিকার করার জন্য যে ব্যবহার করত, সেই ধরনের অস্ত্র পাওয়া গেছে। এই সমস্ত জিনিস থেকে বোঝা যায় যে তখনকার মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল। তো এর মধ্যে আজকে থেকে যেমন গুহাবাসী মানুষের যেই চিত্রকলাগুলি আমরা গুহায় আবিষ্কার হয়েছে, এগুলি বিভিন্ন বিভিন্ন এই রাসায়নিক পরীক্ষার মাধ্যমে যেভাবে পরীক্ষা করে, সেই সমস্ত পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই ছবিগুলি প্রায় আজকে থেকে 30,000 বছর, প্রায় 30,000 বছর, 40, 30, 25 এরকম বছর আগে আঁকা। তার মানে গুহাবাসী মানুষরা আস্তে আস্তে করে তাদের প্রয়োজনে গুহার দেয়ালে ছবি আঁকা শুরু করেছে আজকে থেকে 30 থেকে 40,000 বছর আগে। সেগুলিকে আমরা শিল্পকলাও বলতে পারি, সেগুলিকে আবার আমরা তাদের প্রয়োজনীয় বলতে পারি। কেন বলতে পারি? কারণ গুহার দেয়ালে তারা ছবি আঁকছে, ছবির মধ্যে অনেক সময় বল্লমের দাগ, বিভিন্ন রকম দাগ দেখা গেছে। দাগ মানে তারা ওখানে কোনো একটা জন্তুর ছবি এঁকে তারা ওইটাতে শিকার করত। এখন তখনকার সময় বলতো যে যেহেতু এই যে কোনো একটা জিনিস প্র্যাকটিস করলে এটার মধ্যে এটা দক্ষতা বাড়ে, সেই স্কুলিং ব্যাপারটা এটা কিন্তু সেই আজকে থেকে সেই 25-30 বছর আগে থেকেই শুরু হয়েছে, যে যত বেশি পরিমাণে প্র্যাকটিস হবে তত দক্ষতা বাড়বে। এগুলি গুহাবাসী মানবরাই এই জিনিসগুলি আবিষ্কার করেছে। যেমন গুহা চিত্রের মধ্যে আমরা আদিম মানুষেরা গুহায় বাস করতো, গুহাবাসী গুহার শিল্পকলা। যেমন এটা হচ্ছে যেমন একটা দেখি এখন ভারত ভীমকট, আমরা গুহা চিত্র, এই যে বিশ্বের আশ্চর্য গুহা চিত্রগুলির মধ্যে হচ্ছে আলতামিরা। আলতামিরা হচ্ছে উত্তর স্পেনে। গুহা চিত্রের মধ্যে এক হচ্ছে আলতামিরা। এই আলতামিরা হচ্ছে উত্তর স্পেনে, উত্তর স্পেনে যে গুহাটা আবিষ্কৃত হচ্ছে আলতামিরা। উত্তর স্পেনের আলতামিরা গুহা ধারণ করেছে বিশ্বের প্রথম প্যালিওথিক যুগের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম গুহাচিত্র এটা। গুহাটি আবিষ্কৃত হয়েছে 1868 সালে। স্থানীয় শিকারী একজন এই আলতামিয়ার গুহাটা আবিষ্কার করেছে, ওখানে ঢুকে এসে আশ্চর্য হয়ে গেছে। এবং এটা দৈর্ঘ্য ছিল প্রায়, এই গুহাটার দৈর্ঘ্য ছিল প্রায় 971 ফুট। এবং এই গুহার ভিতরে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম গুহা চিত্রগুলি আবিষ্কার হয়েছে। এই গুহা চিত্রগুলির ছবি আমরা পরবর্তী সময়ে গ্রুপে টুপে দিয়ে দিব, আপনারা দেখবেন দেয়ালের মধ্যে। বা আপনি নিজেও যদি, এখানে বললাম না এখন হচ্ছে যে তথ্য প্রযুক্তির অবাযুগ, আমাদের সময় যেটা ছিল না। আমরা লাইব্রেরি গেটে, বাংলা মিডিয়ামে বই ছিল না, লাইব্রেরি গেটে বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করে এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে জোগাড় করতে হয়েছে। কিন্তু এই ব্যাপারগুলি আমাদের জোগাড় করে, কিন্তু আজকের দিনে এই সমস্যাটা নাই। আপনি গুগলে যাবেন, গুহা চিত্র দিয়ে বাংলায় লেখেন না ইংলিশে লেখেন, বাংলায় যদি লেখেন কেভ পেন্টিং, আর ইংরেজিতে যদি লেখেন গুহা চিত্র। বাংলায় লিখলে গুহা চিত্র, ইংরেজিতে লিখলে কেভ পেন্টিং। তো বিশেষ করে বাংলায় লিখলেও এখন তো গুগলে বাংলাও আছে, গুগলে বাংলা গুহা চিত্র দিয়ে লিখলে দেখা যাবে যে আপনার এটা ক্লিয়ার চলে আসছে এবং আপনারা ওখান থেকে ইজি দেখে নিতে পারবেন। এরপরে আসেন লাস্কো গুহায়।
লাস্কো গুহা হচ্ছে যে পশ্চিম ফ্রান্সে, দক্ষিণ পশ্চিম ফ্রান্সে, এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে লাস্কো। এগুলি এই দুটি হচ্ছে প্রধান। লাস্কো এটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে, ফ্রান্স লিখে রাখি। আপনারা এই পরবর্তী সময়ে যে আপনাদের যেই ইগুলি আছে, আগের পরীক্ষাগুলিতে প্রশ্ন কেমন হয়েছিল সেগুলি আপনারা আমাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ রাখলে, গ্রুপের মাধ্যমে আপনারা যোগাযোগ থাকলে এগুলি আমরা অনলাইনে দিয়ে দিতে পারবো। ওগুলি দেখে আপনারা সাজেশন নিতে পারবেন যে আপনাদের এই পর্যায়ের পরীক্ষাগুলি কেমন হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। এটা দুটো দিয়ে দিয়ে একসাথে আপনাকে থিওরিগুলি পুরোপুরি এই বোর্ডের আন্ডারে হবে, মানে আপনাদের যেই কারিগরি শিক্ষা বোর্ড আছে সেই বোর্ডের আন্ডারে হবে। আর ব্যবহারিকগুলি আমাদের ওইটাও বোর্ডের আন্ডারে, কিন্তু ওইটার দক্ষতাগুলি আমরা বিচার করব। তো এই জন্য কিন্তু দক্ষতার বিচার করলাম, আপনি আমার প্রতিষ্ঠানে আছেন, আপনাকে আমি নাম্বার বেশি দিয়ে দিলাম, এগুলি কিন্তু এই সাবজেক্টের ক্ষেত্রে হয় না। কারণ আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করে আপনি যখন স্কুলে যাবেন, আমি আপনাকে পাস করিয়ে দিলাম, আপনি পাস নিয়ে গেলেন, কিন্তু আপনি একটা আম আঁকতে পারলেন না, আপনি একটা কলস আঁকতে পারেন না, তো এই জিনিসগুলি ঠিক হবে না। এই জন্য আমাদের 1 বছর মেয়াদি এই ছোটোখাটো তাত্ত্বিক এগুলির পাশাপাশি তাত্ত্বিক ব্যাপারটা আমি বলবো আপনাদের জন্য, আপনারা যে ডিগ্রি লেভেলে পাস করে আসছেন এই জন্য আপনাদের জন্য তাত্ত্বিক লেভেলটা কোনো সমস্যা না, আপনারা সিলেবাসটা দেখবেন ভালো। এই জন্য তাত্ত্বিক লেভেলের পাশাপাশি আপনাকে ব্যবহারিক কাজটাও কিন্তু করে যেতে হবে। আপনাকে একটা স্কেচ খাতা বানাতে হবে, আপনি প্রতিনিয়ত সেই খাতায় আপনি যা দেখবেন, যেমন কলম আঁকা, একটা গ্লাস আঁকা, একটা বাটি আঁকা, এগুলি আপনার চলে যেতে। এটা পরবর্তীতে সময় আমরা, আজকে আমাদের বিষয় হচ্ছে যে প্রাচীন শিল্পকলার ইতিহাস। তো প্রাচীন শিল্পকলা বলতে এই গুহা চিত্র হচ্ছে প্রথমে। এই গুহা চিত্রের মধ্যে তাহলে এই যে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লাস্কো গুহা, এই গুহাটি আবিষ্কৃত হয় 1940 সালে। 1940 সালে লাস্কো প্রায় 2000-এরও বেশি গুহা চিত্র, এখানে 2000-এর বেশি গুহা চিত্র রয়েছে ধারণা করা। এখানে 1940 সালে এটা আবিষ্কৃত, লাস্কো প্রায় 2000-এর বেশি গুহাচিত্র রয়েছে। ধারণা করা হয় চিত্রকর্মগুলো প্রায় 20,000 বছরের পুরাতন। তাহলে ওই লাস্কো গুহার চিত্রকর্মগুলি 20,000 বছরের আঁকা, 20,000 বছর পুরাতন আঁকা। তখন মানুষ গুহায় বসবাস করতো, তারা ছবিগুলি এঁকেছে ওখানে। চিত্তাকর্ষণ কাজগুলি স্থান পেয়েছে এবং আশ্চর্য হওয়ার ব্যাপার যে তৎকালীন মানুষ যে 20,000 বছর, আজকালকার দিনে আমরা বাজার থেকে ভালো রং কিনে 1000 টাকা দিয়ে রং কিনে ছবি আঁকলে দেখা যায় 2 বছর পরে রঙে ফাঙ্গাস পড়ে গেছে। কিন্তু ওরা এমনভাবে বিভিন্ন গাছের পাতার রং, খনিজ রং, বিভিন্ন পাথরের রং গুঁড়া করে তার সাথে বিভিন্ন রকম পশু চর্বি, রক্ত মিশিয়ে এগুলিকে এমনভাবে ব্যবহার করত, এগুলি আশ্চর্যজনকভাবে এখনও টিকে আছে। আপনি মোনালিসার কথা ধরেন, একটা বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চির, তো মোনালিসা সে কত বছর আগে আঁকা, এখনও টিকে আছে, তাই না? এরপরে এই গুহাচিত্র গেল, এরপরে আসেন আমরা এই যে এই গুহাচিত্রের জন্য আগে আমরা স্পেন এবং ফ্রান্সকে বিখ্যাত মনে করতাম। এরপরে সোমালিয়া, লাগাল, সোমালিয়াতে একটা গুহা আবিষ্কৃত লাগাল, সেখানে রয়েছে সারিবদ্ধ গ্রানাইট গুহা, মানে গ্রানাইট পাথরের পাহাড় আছে ওখানে, পাহাড়ের ভিতরে গুহা। এগুলি আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনাদের সবাই ইন্টারনেট আছে, পড়াশোনার জন্য তো কিছু এমবি টেমবি খরচ করতেই হবে, তো সুতরাং আপনারা দেখবেন এই জিনিসগুলিতে গেলে এটা আপনারা এই জিনিসগুলি এই বিশেষ করে সোমালিয়ার এই যে গ্রানাইট পাথরের গুহা, এর ভিতরে এটা আবিষ্কৃত হয়েছে 2002 সালে। এটা খুব একটা বেশি, এখানে দেখা গেছে ফ্রান্সের একটা প্রত্নতাত্ত্বিক দল কোনো কারণে খবর পেয়েছে যে এই সমস্ত জায়গাতেও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সম্ভাবনা। তারা গবেষণা করে দেখলো যে বড় বড় গুহা বিশিষ্ট এই গ্রানাইট পাথরের গুহার ভিতরে এই অনেকগুলি গুহা চিত্র খুঁজে পান তারা। তারপরে আমাদের এই পাক ভারত উপমহাদেশে হচ্ছে ভীমবেটকা শৈলাশ্রম ভারত, এটা হচ্ছে ভীমবেটকা, ভারতের মধ্যপ্রদেশে রাজ্যের ভীমবেটকা শৈলাশ্রমে বিশ্বের প্রাচীনতম গুহাগুলির একটি সংগ্রহ রয়েছে। ভীমবেটকা রয়েছে 700 শৈলাশ্রয়, মানে পাথরের উপর আঁকা শৈলাশ্রয়, মানে পাথরের উপর আশ্রয়, মানে পাথরের উপরে আঁকা গুহাচিত্র। প্রত্নতত্ত্ববিদরা বিজ্ঞানীরা 1957 সালে
ব্যাকটা শৈলাশ্রয় আবিষ্কার করেন। এই গুহা থেকেই ভারতের উপমহাদেশের মানুষের প্রাচীন চিহ্ন মেলে। মেসোলিথ যুগের খ্রিস্টপূর্ব 5000 থেকে 10,000 বছর আগে শৈলাশ্রয়ের নিদর্শন দেখা যায়। আমরা আগে মনে করতাম যে ভারতের ইতিহাস খুব একটা বেশি না, এখানে নদীমাতৃক দেশ, নদীতেই সমস্ত চড়া এলাকা ছিল, এখানে মানুষের বসবাস বেশি ছিল না। কিন্তু এই গুহা চিত্রগুলি আবিষ্কার হওয়ার পরে বোঝা গেছে যে আজকে থেকে 10,000 বছর আগে থেকেই এখানে মানুষ বসবাস শুরু করেছে। এবং পরবর্তী সময় আমরা জানি এই পাক ভারত উপমহাদেশের যে উপমহাদেশে সিন্ধু নদীর অববাহিকায় আমরা দেখেছি যে দুটি, একটি হরপ্পা এবং একটি মহেঞ্জোদারো একটা হিন্দি সিনেমাও আছে, আপনারা দেখে নেবেন। এই হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুইটা বিখ্যাত নগর সভ্যতা আবিষ্কার হয়েছে। এই নগর সভ্যতা আবিষ্কার হওয়ার পরে মানুষ, এই নগর সভ্যতাই মূলত এই গুহাবাসী মানুষেরই একটা উত্তরাধিকার। কিন্তু তার আগে তারা মনে করতো যে, আমরা মনে করতাম যে এখানে আর্য সভ্যতা, আর্যরা আগমনের পর থেকে, আর্যরা হচ্ছে জার্মানের একটা চিহ্ন ব্যবহার করে তারা, আমরা দেখেছি যে এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করে জার্মানের ফ্ল্যাগের মধ্যে এরকম একটা চিহ্ন ব্যবহার করত। এটাকে বলা হয় এটা হিন্দুরা আবার বিভিন্ন কলস টলসের মধ্যে পূজার সময় এঁকে দেয়, এটা মূলত সিন্ধু অববাহিকা থেকেই আসা। এই চিহ্নগুলি সিন্ধু অববাহিকা। তাহলে আমরা মনে করতাম যে এই জার্মানরা যে এই দেশে এসে তারা আমাদের এই সভ্যতার সাথে মিশে ইউরোপ থেকে এসে তারা আমাদের মতো জীবনযাপন শুরু করেছে, তারপর তারা এখানকার স্থায়ী হয়ে গেছে। আমরা এটাকে আর্য সভ্যতা হিসেবে ধরতাম, কারণ পরবর্তী সময়ে এখানকার স্থানীয় যারা দ্রাবিড় জাতি, এখানে ব্ল্যাক এবং হোয়াইটের যুদ্ধ কিন্তু এখানে হয়েছে। মানে রামায়ণ মহাভারতের যুদ্ধটা তো এক ধরনের কালো এবং সাদার সাথে যুদ্ধ। তাহলে কালোরা হচ্ছে যে স্থানীয়, আর সাদারা ছিল সাম্রাজ্যবাদী, তারা আসছে অন্য জায়গা থেকে, এরা আর্য। এবং আর্য বলতো, এই যে হিন্দু পৌরাণিক কাহিনীতে যেমন ঈশের কথা আছে, কৃষ্ণের কথা, বিশেষ করে ঈশের কথা, অর্জুনের কথা আছে, অর্জুনকে বলতে আর্যপুত্র। তো আর্য মানে তারা ফর্সা লম্বা এরকম আর কি, কিন্তু এখানকার স্থানীয় অধিবাসীদের সাথে তাদের মিল নেই, কিন্তু ওরাই পরবর্তীতে বিখ্যাত হয়ে গেছে। যাই হোক, আমাদের এখানে যেরকম আমরা অনেক সময় অনেক বিদেশিদেরকেও আমরা নিজের শাসক মনে করতাম, কিন্তু এরা সবাই বিভিন্ন জায়গা থেকে আসা, যাই হোক, এখন এগুলিতে আজকে থেকে এত বছর আগেই এই গুহা চিত্রগুলি আবিষ্কার হয়েছে। এরপরে এই গুহাবাসী এই অ্যানসিয়েন্ট আর্টের পরে আমরা আমাদের যে বিশ্বব্যাপী যে পরবর্তী সভ্যতাটা কি, পরবর্তী সভ্যতাটা নগর সভ্যতা। ওই যে বললাম যে বিভিন্ন রকম নদী অববাহিকায়, বিভিন্ন নদী অববাহিকায় এই নগর সভ্যতাগুলি গড়েছে। গুহাবাসী মানুষ যখন পশুপালন শিখেছে, এই পশুপালনের সাথে সাথে মানুষ পশু খাদ্যের প্রয়োজন হয়েছে। কারণ মানুষ পশুপালন করতো কি, বাঘসিংহ পালন করতো? অবশ্যই না। তারা যেই পশুটা বাচ্চা দিত, শান্ত ঘাস খেত, মাংসাশী কোনো পশুকে মানুষ পালন করে নাই। কারণ যেই পশুটা মাংসাশী, সেটার মধ্যে আবার নিজেকে বিদ্যুৎ আসছে এখন, তো যাই হোক, যেই পশুটা মাংসাশী সেটা সহজে পোষ মানে না, আর সেটা হিংস্র হয়, এই জন্য এটা পোষ মানা সম্ভব না। এই জন্য দেখা গেছে যে মানুষ যুগে যুগে যে যারা তৃণভোজী, তারা তৃণভোজীটা তৃণভোজী যে সমস্ত পশু, এগুলিকেই তারা পশুপালন শিখেছে। এবং এই পশুপালন শেখার পরে পশুকে বাঁচিয়ে রাখার জন্য তারা সমতল ভূমিতে আসার চেষ্টা করেছে। তাহলে গুহাচিত্র করার পরে মানুষ কিন্তু সমতল ভূমিকে আসার
ওকে ওকে স্যার। যাই হোক, আমরা যেটা কথায় আসছিলাম মাঝখানে তো একটু সমস্যা হলো, আমাদের বৈদ্যুতিক সমস্যা। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে গুহাবাসী মানুষ তো তাদের জীবনের প্রয়োজনে বিভিন্ন জাদুবিদ্যা বলেন বা নিজের শিকারের দক্ষতা বাড়ানোর জন্য তারা দেয়ালে ছবি এঁকেছে, এবং মানুষ তখন আস্তে আস্তে করে পশুপালন শিখেছে। কিছু পশু তারা শিকার করতো, নিরীহ প্রজাতির বাইসন জাতীয় যারা ঘাস টাস খেত। আমাদের আপাত দৃষ্টিতে নিরীহ হলেও এগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, একটা গুঁতা দিলে মানুষজন মরে যাবে। তো সুতরাং ওগুলি ওই ধরনের তৃণভোজী প্রাণীগুলিকে তারা অনেক সময় খাওয়া হয়তো ধরে নিয়ে আসছে, এটা মারা যায় নেই, এখন দেখলো যে এর পরের দিন এটা হয়তো প্রেগনেন্ট ছিল, এটার পেটে বাচ্চা ছিল, দেখা গেছে 2-3 দিন পরে দেখা যাচ্ছে একটা বাচ্চা দিয়েছে। এই বাচ্চা দিলে বাচ্চাটা, তাহলে এই যে এইভাবে করে শত শত বছর চলার পরে মানুষের মধ্যে চিন্তা আসলো যে পশু যদি পালন করা যায় তাহলে রিস্ক নিয়ে আর বনে বাজারে ঘুরে আর আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে আর শিকার করতে হবে না। এই ধরনের ধারণা থেকে দেখা গেছে যে মানুষ পশুপালন শিখেছে। এই এখানে দেখব, গ্রুপে দিয়ে দেবো, আমিও দেখতে চাই আর কি। তো যাই হোক, এই পশুপালন শিকার পরে এরকম এক একটা গ্রুপে এক একটা দলে দেখা যাচ্ছে অনেক, সাউন্ড বন্ধ করে দিও, এক একটা দলে দেখা গেছে যে অনেক পশু হয়ে গেছে। তখন এই পশুর খাদ্যের জন্য গাছের পাতাটাতে ছিঁড়ে এনে খাওয়া, তখনকার মানুষ দুটা কাজ ছিল খাদ্য সংগ্রহের জন্য, একটা বনে বাজারে ঘুরে ফলমূল তৈরি করা, আরেকটা বনে বাজারে ফলমূল তৈরি করা, আরেকটা ছিল মানুষ যে এই পশু শিকার করা। এই দুই ধরনের এই কাজগুলি মানুষ, অর্থনৈতিক কাজগুলি তখন করত। তাহলে বন বাজারগুলো ফলমূল শিকার করতে হতো, কিছু পশু খাদ্যের জন্য খালি গাছের পাতা এনে দেওয়াটা অনেক পরিশ্রমের কাজ ছিল। এই জন্য তারা দেখেছে যেখানে, তারা এর মধ্যে দেখেছে যে ঘুরতে গেলে দেখেছে যে তারা যেখানে নদীর অববাহিকা সমুদ্রে এসে মিশেছে মোহনা, সেখানে প্রচুর ঘাস জন্মে। তখন মানুষ আস্তে আস্তে করে এই ঘাস সংযুক্ত এলাকায় এসে বসবাস করা শুরু করলো, এবং তারা ঘর বানাতে শিখলো। তাদের পশু খাদ্য এখানে অনেক ছিল, তারা ঘর বানাতে শিখলো, তারা বসবাস শিখলো। আস্তে আস্তে করে এখানে তারা নগর সভ্যতা গড়ে তুললো। এরকম আমরা 1000 বছর আগে তৈরি হওয়া যে সমস্ত নগর সভ্যতা এগুলি আমরা দেখেছি যে তখনকার সময় যে তারা মূলত এই নদীর মোহনাতেই নগর সভ্যতা, যেরকম মেসোপটেমিয়া হচ্ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদী, যেটা আমি আগে বলেছি। আমাদের এই পাক ভারত উপমহাদেশের যে সভ্যতা, সিন্ধু সভ্যতা, সেটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। তারপরে চীন সভ্যতা হোয়াংহো নদীর তীরে। তারপরে পুরো সম্পূর্ণ গ্রিক ইউরোপ, এটা তো প্রায় ভূমধ্য সাগর তীরবর্তী এলাকা, এখানে অনেক অসংখ্য নদী এসে এখানে মিশেছে। মিশরীয় সভ্যতা সবচেয়ে পুরাতন, নীল নদীর তীরে, 1000 বছরের পিরামিড। আশ্চর্য হয়ে যায় মানুষ, আজকে 20 লক্ষ শ্রমিকের 20 বছরে একটা পিরামিড লেগেছে। তাহলে তখনকার সময় দাস সমাজ ব্যবস্থায় তখনকার শাসক গোষ্ঠী কীভাবে মানুষকে ব্যবহার করত, এবং ওরকম একটা উদ্দেশ্য থাকলে কত বড় বড় সভ্যতা মানুষকে কিভাবে শ্রমে, এগুলির উপর কিছু এখনকার সময় কিছু ওয়েস্টার্ন ফিল্মও তৈরি হয়েছে। এগুলি আমরা দেখলেই বুঝতে পারি যে এই সমস্ত ফিল্মে গেলেই অনেক কিছু দেখা যায় যে তখনকার সময় প্রাচীন সভ্যতাগুলি কী আছে। চীনের প্রাচীর, এটা তো বেশি দিনের আগের না, তবুও যে একটা বিশাল 1000 মাইল প্রাচীর এটা গড়ে তুললো তারা মঙ্গল দস্যুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। হ্যাঁ, ওই জায়গায় যে এত বড় একটা প্রাচীর, তাইলে ওখানে মানুষ কিভাবে ব্যবহৃত হয়েছে, রাজার শাসন আমলে, সামন্ততান্ত্রিক যুগে আসলে এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা দেখেছি যে সভ্যতাগুলির মধ্যে এগুলি আমরা মুছে ফেলি। এখন এখানে আর প্রাচীন শিল্পকলার ইতিহাসের মধ্যে গুহা চিত্রটা একটা বিরাট ব্যাপার, আর প্রায় 3000 সাড়ে 3000 বছর আগের
গুহা চিত্র, মানুষ গুহায় বসবাস করতো, গুহার দেয়ালে ছবি এঁকেছে এবং আঁকার উদ্দেশ্য হচ্ছে দুই ধরনের। এটা যত না বেশি পরিমাণে তাদের মনের ইচ্ছার জন্য এঁকেছে, তার চেয়ে বেশি তারা এঁকেছে তাদের মূলত তাদের প্র্যাকটিসের জন্য। যেমন গুহার ছবিগুলির মধ্যে বল্লমের দাগ পাওয়া গেছে, পাথরের তৈরি মানুষ নিশানা তৈরি করতো, অথবা বাচ্চাদেরকে যারা ছোট তখনও শিকারে যাওয়া শিখে নেয়, বুড়োরা জোয়ানরা শিকারে যেত, বুড়োরা বাচ্চাদেরকে শিখাইতো স্কুলের মতো। এই ধরনের প্রমাণ পাওয়া গেছে ওখানে। বাচ্চারা বসতো, গুহার দেওয়ালে ছবি আঁকা আছে, ওগুলি দেখতো, এটা অমুক জন্তু, এটা অমুক, এটার কাছে যাওয়া যাবে না, এটা নিরীহ, এটা শিকার করতে হবে, এই ধরনের করে তারা এটা ব্যবহার করেছে। এইভাবে করে গুহা চিত্রগুলির ইতিহাস আমরা বলতে পারি। তার মানে আমাদের ভারতও যেহেতু আজকে থেকে 10,000 বছর আগে পাওয়া গেছে, তাহলে ভারতীয় সভ্যতাও অনেক পুরাতন। আমরা সভ্যতার ব্যাপারে এত আগ্রহী কেন? কারণ বিশ্ব এখন প্রমাণ করতে চায় সবাই কে কত বড় সভ্য জাতি, কার মধ্যে, যেমন ডাইনোসরের হাড় কোথায় আছে, এটা কেন? ডাইনোসর যখন ছিল তখন তো মানুষ ছিল না। তাহলে ডাইনোসরের হাড় কোথায় কোথায় পাওয়া গেছে, এটা কেন? কারণ প্রাণী বসবাসের উপযোগী জায়গা হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে, যে আমাদের এটা এত লক্ষ বছর আগে থেকে এখানে প্রাণী বসবাসের একটা উপযুক্ত জায়গা হিসেবে তৈরি হয়েছে। তারপর মানুষ এসে লক্ষ বছর আগের ডাইনোসর, সেটা অন্য হিসেবে। যাই হোক, এখন আমরা ওই যে গুহা মানবরা যখন আস্তে করে পশুপালনের সুবিধার্থে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে, সমতল ভূমিতে এসে, এগুলি বেশিরভাগ ছিল নদীর মোহনায়, প্রাচীন নগর সভ্যতা। নগর সভ্যতা, এই প্রাচীন নগর সভ্যতার মধ্যে আমরা আমাদের খুব কাছাকাছি দেখি যে আজকে থেকে 10,000 থেকে 7,000 বছর আগে, 10 থেকে 7,000 বছর আগে সিন্ধু সভ্যতা সমসাময়িক আমরা আগে, বা ইউরোপীয় ভূমধ্যসাগরীয় এলাকায় যে ইউরোপীয় সভ্যতা, যেমন গ্রিক, তারও আগের হচ্ছে যে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা আজকে থেকে 7 থেকে 10,000 বছর, 7 থেকে 10,000 বছর আগে মিশরীয় সভ্যতার মধ্যে। আমরা এটাকে সভ্যতা কেন বলি? এটার মধ্যে শিল্পকলা কি আছে? কারণ মিশরের দেওয়ালে, মিশরের যেই পিরামিড, এই পিরামিডের দেয়ালে বিভিন্ন রকম চিত্রকলা আবিষ্কার হয়েছে, যেগুলি এখনো পর্যন্ত একটা মানে অনেক স্পষ্ট হিসেবে আছে। এগুলি বিভিন্ন পরবর্তী সময়ে এটাকে বলে হিরোগ্রাফিক্স। হিরোগ্রাফিক্স আসলে মূলত এটা একটা মানে লিপি, এটা লিপি লেখা। এখন এটা ছবি দিয়ে আঁকা, ছবি দিয়ে আঁকা, এই জন্য এটাকে হিরোগ্রাফিক চিত্রকলাও বলে। চিত্রকলা বলে পিরামিডের দেয়ালে, পিরামিডের ইতিহাস। পিরামিড তৈরি করেছে কেন? ফারাও রাজবংশের, তখনকার সময়ে ফারাও রাজবংশের রাজারা বিশ্বাস করত, তো ওই মিশরীয়রা বিশ্বাস করতো যে সূর্য অস্ত যায়, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এরকম অনেক ধরনের বিশ্বাস ছিল। তার মধ্যে তারা মনে করতো যে মৃত মানুষ মারা যাওয়ার পরে তাদের এটা অনেক ধরনের ধর্মেই এই মাইথোলজিতে আছে, যে মানুষের মধ্যে আত্মাটা আবার ফিরে আসবে, রুহটা আবার ফিরে আসবে। তখন তাদের আশেপাশে যদি রাজারাদের আশেপাশে যদি তাদের সাঙ্গপাঙ্গ না থাকে, ওরা চলবে কিভাবে?
এই জন্য তাদের জন্য সুন্দর কবরস্থান বানানো হয়েছে পিরামিডের মধ্যে। পিরামিড হচ্ছে এক ধরনের কবরস্থান, স্মৃতিস্তম্ভ। এর ভিতরে বিভিন্নভাবে মামি তৈরি করছে। মামি এটা একটা মানে এত হাজার বছর আগে মানুষ তার মরদেহ সংরক্ষণ করার জন্য প্রক্রিয়া আবিষ্কার করে ফেলেছে। আর এই মামিটা এক ধরনের মানুষ কেটে ভিতর থেকে নাড়িভুড়ি বের করে মারা যাওয়ার পরে তার ভিতরে মশলা টশলা দিয়ে ব্যান্ডেজ করে পাথরের বাক্সের ভিতরে রেখে দিত। এটা নষ্ট হয় না। এখনও যে মামিগুলি আবিষ্কার দেখা যাচ্ছে অনেকটা মানে চামড়াগুলি শুকিয়ে শুটকির মতো হয়ে আছে, পচন ধরেনি, পচে নেই। তো এইভাবে করে হাজার বছর আগেরও মামিগুলি এখনও সংরক্ষণ আছে। ওরা মনে করতো যে রাজা যখন বেঁচে উঠবে আবার, তখন আত্মা যখন আবার ফিরে আসবে, তো এই জন্য তারা তাদের আশেপাশে অনেক হীরা জহরত রাখতো, তারপর তাদের সাঙ্গপাঙ্গদেরকেও মেরে ও মামি করে রেখে দিত। এই ধরনের তাহলে এইভাবে গেল মিশরীয় সভ্যতা, পিরামিডের ব্যাপারে মিশরীয় সভ্যতা। তারপর আসলো আমাদের, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, নীলনদ। এটা নীলনদ। তাহলে কথা হচ্ছে যে আমাদের নদীর তীরে এই সভ্যতাগুলি গড়ে উঠেছে। নীল নদের পরে আমরা দেখেছি যে আমাদের এই সিন্ধু সভ্যতা সমসাময়িক, মিশরীয় সভ্যতা ঠিক পরবর্তী সময়, এটাও 7 থেকে 8,000 বছর আগে। এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটাও 7 থেকে 8,000 বছর, 7 থেকে 8,000 বছর। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর অববাহিকায় তখনকার মানুষ এসে নগর সভ্যতা গড়ে উঠেছে। এখানের মধ্যে বিখ্যাত নগর হচ্ছে হরপ্পা। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, হরপ্পা, মহেঞ্জোদারো নামের একটা হিন্দি সিনেমা আছে, ওইটা দেখে নেবেন, তাহলে সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই ধরনের করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় অনেক ধরনের সিলমোহর, টাকার পরিবর্তে ব্যবহার করতে এই ধরনের জিনিসগুলি আবিষ্কার হয়েছে। এইভাবে করে মানুষ, এটাই হচ্ছে এনশিয়ান আর্ট, মানে প্রাচীন যুগে, তখনও প্রাগৈতিহাসিক। এটা কিছুটা ঐতিহাসিক যে তাদের এই বসবাসের জিনিসপত্র দেখে গবেষণা করে নগর সভ্যতাগুলির ইতিহাস আবিষ্কার করা গেছে তখন, এবং ওগুলি ধ্বংসপ্রাপ্ত, এই জন্য সরাসরি ইতিহাস পাওয়া যায়নি। আবার অনেক সময় লিপিগুলিও পরিষ্কার না। আমাদের দেশের বিভিন্ন তাম্রযুগের সভ্যতা বা বিভিন্ন রকম এই আজকে থেকে 1000-2000 বছর আগের সভ্যতা, এগুলিরও তো আমরা অনেক সময় লিপি আবিষ্কার করতে পারি না, আর ওগুলো তারও আগের। তো এই জন্য যেমন আমাদের, তারপর আছে চীন সভ্যতা হুয়াংহো নদীর তীরে, তারপরে হয়েছে, তাহলে গেল মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীন সভ্যতা, আরেকটা ছিল ইউফ্রেটিস, দজলা ফোরাত নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা। এটা হচ্ছে যে মানে এটা ইরাক এবং ইরান, এই দুইটার মাঝামাঝি এই জায়গায়। আপনারা তো জানেন, আপনাদের ইসলামিক পৌরাণিক কাহিনীতে দজলা ফোরাত নিয়ে অনেক কাহিনী আছে। এটা আরবি নাম সেটা, বা পারস্য নাম, কিন্তু মূলত ব্যাপার হচ্ছে যে এটা যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। আমরা যে দেখেছি না আলিফ লায়লা, আপনি দেখেন, আপনি আরবীয় সভ্যতা কত উন্নত ছিল। 1001 রজনী কন্টিনিউ গল্প বলে রাজা বলেছেন, আইলে মেরে ফেলতো তাকে। এইভাবে বলে 1001 রজনী গল্প করতে করতে সে 1001 রজনী কাটে দিয়ে পরে তার মৃত্যুদণ্ডটা সে মকুব করতে পেরেছিল। এইভাবে করে আর ওই সভ্যতাগুলিতেও অনেক ধরনের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ধর্মীয় গোঁড়ামি বা বিভিন্ন শাসকের আবির্ভাবে বিভিন্ন কারণে এই সমস্ত সভ্যতাগুলির চিহ্নগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর যেগুলি নিশ্চিহ্ন হয়নি সেগুলি এখন তো আন্তর্জাতিকভাবেই কিছু সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। যেমন এখানে দেশের কোনো ভূমিকা থাকবে না, এরকম আমাদের দেশেও যে পুরাতন সভ্যতাগুলি টুকটাক আবিষ্কার হচ্ছে, যেগুলি আমরা দেখেছি, যেমন আমাদের যেই আছে ওই পাহাড়পুরের, এগুলি আন্তর্জাতিকভাবে এরা বাংলাদেশ আলাদা করে ফান্ড দেওয়া হয় বাংলাদেশকে ওগুলিকে সংরক্ষণ করার জন্য। আর গুহা চিত্রগুলিও এখন ওয়ার্ল্ড হেরিটেজ, ওখানে মানুষও ঢুকতে দেয় না, কারণ এখানে মানুষ ঢুকলে তাদের নিঃশ্বাসের ব্যাপারে অনেক ধরনের, এই জন্য প্রাচীন শিল্পকলাগুলি সংরক্ষণ করা অনেক মানে খুবই দরকার। কারণ মানুষ যদি সক্রেটিস বলেছিল না, নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানার বিকল্প আর কিছু নাই যদি আমি ইতিহাস পর্যবেক্ষণ না করি। আমার পূর্বপুরুষ কি ছিল, আমি কি, তারপরে তো আমার উত্তরপুরুষ থাকবে। আমি যদি তাদের জন্য কিছুই রেখে যেতে না পারি তাহলে আর কি হবে।
তো এই আমাদের যে প্রাচীন চিত্রকলার ইতিহাস। এরপরে আরও কথা আসবে, বিভিন্ন কিছু কথা আসবে আগামী ক্লাসে, সেটা নিয়ে আমরা আলাপ করব। এনসিএন আর্টের উপরে আরেকটা আলোচনা করার চেষ্টা করব। তারপর আমরা এই প্রাচীন চিত্রকলায় বিভিন্ন যে এই মানে একটা একটা করে ধরে হরপ্পা মহেঞ্জোদারোতে মানে সিন্ধু সভ্যতায় কী ধরনের পাওয়া গেছে এটা একটা ক্লাস হবে, গ্রিক সভ্যতা কেমন ছিল এটা একটা ক্লাস হবে, মেসোপটেমিয়া সভ্যতা কেমন ছিল এটা একটা ক্লাস হবে। এর তা আমাদের যেহেতু কাছে সিন্ধু সভ্যতা সবচেয়ে প্রাচীন, মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন, আমরা আপাতত সেটা নিয়ে কথা বলে তারপর আমরা সিন্ধু সভ্যতায় আসবো। ধন্যবাদ আজকে সবাইকে। আপনারা আশা করি এই যে আগামীতে একটু পড়াশোনা করে নেবেন এই ব্যাপারটার উপরে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাস তো শেষ করলাম নাকি? হ্যাঁ।